শরীফুল, সৌম্য সরকার দুজন একসাথে বাংলাদেশ দলে। এখন প্রশ্ন হচ্ছে, দুজন যদি একসাথে ঢুকে যায় তাহলে আমরা যে গত ম্যাচ জয়লাভ করলাম খুব দারুণভাবে, ওই একাদশ থেকে কোন দুজন প্লেয়ার বাদ পড়তে পারে? একজন পেস বলার কি বাদ পড়বে, নাকি একজন স্পিনার বাদ পড়বে, কোন ব্যাটসম্যান বাদ পড়বে যার জায়গায় সৌম্য সরকার ঢুকতে পারবে? এই যে একটা প্রশ্ন উৎপন্ন হয়ে গেছে। এমনকি তারা যেভাবে আজকে প্র্যাকটিস করতে পারছে দেখে মনে হচ্ছিল যে তারা অবশ্যই খেলবে। একদিকে সৌম্য সরকার বল করতেছে, একদিকে সৌম্য সরকার ব্যাট করতে পারতেছেন, অন্যদিকে যেভাবে শরীফুল দলের মাঝখানে একটা ভেরিয়েশন নিয়ে আসতে পারেন, কারণটা কি তিনি বামাতি বলার। একদিকে মিচেল স্টার্ক, একদিকে বাংলাদেশের উদীয়মান তারকা শরীফুল ইসলাম যদি দলের মাঝখানে ঢুকে যায়, প্রশ্ন একটাই, আমাদের উইনিং কম্বিনেশন থেকে আমরা কাদেরকে বের করে দিব? সৌম্য সরকারকে বাংলাদেশ টিমে ঢুকানোটা এতটা জরুরি ব্যাপার না। কি কারণে? একজন ব্যাটসম্যান বসে যাবে, একজন ব্যাটসম্যান ঢুকে যাবে, কিন্তু আপনি যখনই শরীফুল ইসলামকে এই সেটআপের মাঝখানে ঢোকানোর চেষ্টা করবেন তখনই কিন্তু চিন্তার মাত্রাটা বেড়ে যাবে। প্রথম কথা হইতেছে, আমাদের টিমে কয়জন পেস বলার খেলবে? 3 জন নাকি 4 জন? যদি 4 জন হয় এতটা চিন্তার বিষয় না, একজন স্পিনারকে আমরা বসাইতে পারবো, তার জায়গায় শরীফুলকে খেলাতে পারবো। আর যদি 3 জনকে খেলাতে হয় তখন কিন্তু চিন্তার মাত্রা বেড়ে যাবে, যেহেতু এর আগের ম্যাচে তাসকিন ভালো বল করতে পারছে, হাসান মাহমুদ তো ম্যান অফ দ্য ম্যাচ হতে পারছে, এমনকি এবাদত দুর্দান্ত বোলিং করতে পারছে। একটা সময় যখন আমরা 6টা উইকেট নিতে পেরেছিলাম, প্রথম ইনিংসে হাসান মাহমুদের 2 উইকেট ছিল, তাসকিনের 2 উইকেট ছিল, এমনকি এবাদতের 2 উইকেট ছিল। সুতরাং বুঝতেই পারতেছেন এটা কিন্তু একটা জটিল ইস্যু হতে পারে যে আমরা কোন পেস বোলারকে বসাবো, তার জায়গায় শরীফুলকে ঢোকাবো। আর যদি আমরা 4 জন নামি তখন কিন্তু আমাদের এই বিষয়টা এতটা জটিল হবে না। এখন বুঝতেই পারতেছেন আমরা কিন্তু এখন চিন্তাও করতে পারি বলির পাঠা কে হবে। এখন যদি কোনো কারণে শরীফুলকে ঢুকানো হয় আর যদি আমরা 4 জন পেস বলার নিয়ে খেলি, তাহলে কি আমরা সরাসরি তাইজুলকে বের করে দিব? এই প্রশ্নটা কিন্তু সবার আগে উৎপন্ন হচ্ছে। মেহেদী হাসান মিরাজকে নিয়ে তো কোনো প্রশ্নই নেই, কারণটা কি, তিনি গত ম্যাচে 5টা উইকেট নিতে পারছেন, দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ইনিংসে এমনকি ব্যাট করে 60-এর উপর রান করতে পারছেন। তার যে 60টা রান খুবই মূল্যবান রান ছিল। তখন কিন্তু আপনি বলতে বাধ্য হচ্ছেন যে এই চ্যাপ্টার থেকে অবশ্যই মিরাজের নামটা বাদ পড়ে যাচ্ছে। তাহলে কি বলির পাঠা হবেন তাইজুল? তাইজুল কিন্তু ভালো বলার, স্পিন কিন্তু অস্ট্রেলিয়াতে খুবই কার্যকরী। যদি স্পিন কার্যকরী না হতো তাহলে শেন ওয়ার্ন, স্টুয়ার্ট ম্যাকগিল, এমনকি ব্র্যাড হগের মতো বলার কিন্তু অস্ট্রেলিয়াতে জন্ম হইতো না। আপনি খেয়াল করে দেখেন, বিশ্বের সর্বকালের সেরা স্পিনার কিন্তু শেন ওয়ার্ন। তিনি অস্ট্রেলিয়ার মাটিতে কোন ধরনের বল করে গেছেন, তিনি যে ধরনের ছন্দে বল করছেন, এমনকি শতাব্দীর সেরা বলটাও কিন্তু তার পকেটে। তিনি আমাদের মাঝখানে নাই, ওনার জন্য শুভকামনা রইল, তিনি যেন পরে ভালো থাকতে পারেন। এখন স্পিন কিন্তু অস্ট্রেলিয়াতে সবসময় কার্যকরী হয়। স্পিন যদি কার্যকরী না হতো, বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে এত তাড়াতাড়ি কিন্তু আউট করতে পারতো না। মেহেদী হাসান মিরাজ কিন্তু পরের দিন সকালবেলা যে টপ করে 3 উইকেট ফেলে দিছে, এই কারণে কিন্তু বাংলাদেশের জয়টা এত সহজভাবে আমরা পাইতে পারছি। এখন যদি সৌম্য সরকার আমাদের দলে ঢুকেন, তাহলে আপনি কোন ব্যাটসম্যানের দিকে আপনি তীর ছুটবেন যে আপনি বেঞ্চে বসে যান? আপনি খেয়াল করে দেখেন, গত ম্যাচে যারা ভালো করতে পারছে, বিশেষ করে তানজিদ, যে প্লেয়ারটা জীবনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মাটিতে 100 করতে পারছে, এমনকি তার বদলতে কিন্তু বাংলাদেশের জয়টা অনেকাংশেই সহজ হয়ে গেছে। আপনি কি তাকে বলতে পারবেন তুমি বেঞ্চে বসে থাকো? মমিনুল, তিনি কিন্তু 2 ইনিংসে ভালো করতে পারছেন, এমনকি তার উইনিং শটটা কিন্তু আমাদের এখনো চোখে ভাসতেছে। তাকে কি আপনি বেঞ্চে বসাতে পারবেন? যে মমিনুল প্রথম ইনিংসে দুর্দান্ত একটা 49 করতে পারছে, এমনকি বলটাকে পতন করতে পারছে। এই কারণে কিন্তু পরের দিকে যারা আসছিল ব্যাটিং করতে, তারা কিন্তু দুর্দান্ত ব্যাটিং করতে পারছে। আমাদের ক্যাপ্টেন, তাকে তো বেঞ্চে বসানোর কোনো সুযোগই নেই, এমনকি তিনি প্রথম ইনিংসে 84 রান করতে পারছেন। ব্যাট করে 84 রান, অনবদ্য ভাই, আনটাচেবল। যত কথাই বলেন আপনি মান না নাই, মানে বাংলাদেশের ব্যাকবোন হচ্ছে বর্তমানে ব্যাটিং অর্ডারের মাঝখানে লিটন কুমার দাস। তিনি বাংলাদেশের 1 নম্বর ব্যাটসম্যান। হয়তোবা তিনি তার আগের ম্যাচে রান করতে পারেন নাই, এটা আমরা সকলেই জানি, কিন্তু তিনি যে ফাইটার, এমনকি তিনি আজকের ম্যাচে যে রান করতে পারবেন সেটাও আপনি জানেন, আমি জানি। তাইলে তাকেও আমরা বাদ দিতে পারতেছি না। এখন প্রসঙ্গ চলে আসতেছে দলের সবচেয়ে সিনিয়র প্লেয়ার, আপনি যদি খেয়াল করে দেখেন মুশফিক ভাই। এখন তার মতো অভিজ্ঞ প্লেয়ারকে যদি আমরা বলি যে না, সৌম্য সরকার খেলবে, আপনি বেঞ্চে বসে থাকেন, সেটাও সম্ভব না। তাইলে বলির পাঠা এখানে কি হবে? আপনি কি বুঝতে পারতেছেন? এখন তিনি কিন্তু 2টা ইনিংসে কিন্তু ভালো করতে পারছেন, সাদমান। এখন সাদমানকে কি বেঞ্চে বসে থাকতে হবে? এখন এটা কিছুই করার নাই, কারণ কি দলের কম্বিনেশন যদি আপনি ঠিক করতে চান, যে ধরনের কন্ডিশনে খেলা, অস্ট্রেলিয়া থেকে যে ধরনের হুমকি দামকে আসতেছে যে আমাদেরকে একবার মাটিতে সহায় দিবে, এখানে আমাদের একজন বাড়তি বলার প্রয়োজন। যদি তিনি সারাদিনে 8 থেকে 10 ওভার বল করতে পারে 3টা স্পেলে, তাহলে কিন্তু আমাদের বাকি বলাররা একটু রেস্ট পাবে, এমনকি তারা পূর্ণ গতিতে ভালো বল করতে পারবে। যদি পিচ থেকে যদি কোনো ধরনের সহযোগিতা পাওয়া যায় সৌম্য সরকারের বল থেকেও কিন্তু আমরা 1 থেকে 2টা উইকেট আশা করতেই পারি। ওই আশা থেকে কিন্তু আমরা সাদমানকে ড্রপ করতে পারি। সৌম্য সরকার যে বাজে প্লেয়ার সেটাও না, আমরা কিন্তু দেখছি নিউজিল্যান্ডের বাড়িতে তিনি ভালো করতে পারতেন, তিনি ব্যাট করতে পারতেছে, বল করতে পারতেছে, এটা কিন্তু একটা ভালো একটা দিক।
এখন কিছুই করার নেই, এই কারণে হয়তো বা সৌম্য সরকার 7 রানের জায়গায় দলে ঢুকতে পারেন। এখন তাসকিন, এবাদত, হাসান মাহমুদ, আপনি যখনই ওই প্রসঙ্গে আসবেন যে শরীফুল খেলবে, শরীফুলের জন্য আপনি কোন পেসারকে দল থেকে বের করে দিবেন নাকি স্পিনারকে বের করে দিবেন? আমি তো স্পিনারের প্রসঙ্গটা আগেই ক্লিয়ার করলাম। যদি স্পিনারকে আপনি বের করতে যান তাহলে অবশ্যই আপনি একটা অপশনে আছে যে আপনি তাইজুলকে বের করে দিতে পারবেন। আর যদি তাইজুল খেলে তাইলে 3 জন পেস বোলার মাঝখান থেকে আপনি কাকে বাদ দিবেন? আপনি খেয়াল করে দেখেন, তাসকিন একমাত্র বলার যার পেস একটু ড্রপ হয়ে গেছে। একটা সময় কিন্তু তাসকিনের কাছে কি ছিল, 140 উপরে পেস ছিল, কিন্তু গত ম্যাচ কিন্তু আমরা খেয়াল করতে পারছি তার কাছে কিন্তু ওই ধরনের পেস নাই। 122, 124, 128, সর্বোচ্চ 130। এবাদত, যাকে মনে হচ্ছিল প্র্যাকটিস ম্যাচগুলোতে তিনি খুবই অসহায় একজন বলার, তার কাছে ওই ধরনের কোনো স্কিল নাই, কিন্তু তিনি গত ম্যাচে সবচাইতে অ্যাগ্রেসিভ বলার ছিলেন, অ্যাগ্রেসিভ। তবে হাসান মাহমুদ আপনি তো তাকে টাচই করতে পারবেন না, তার নাম তো আপনি মুখে আনতে পারবেন না। আমি গতকালকে একটা পডকাস্ট অনুষ্ঠান দেখলাম যেখানে জ্যাসন গিলেস্পি, সর্বকালের সেরা বলার গ্লেন ম্যাকগ্রা, এমনকি আরেকজন পেস বলার ছিল ফ্লেমিং সম্ভবত, তারা 3 জন মিলে গল্প করতেছে, এমনকি সবাই হাসান মাহমুদের বোলিং নিয়ে প্রশংসায় পঞ্চম, এমনকি গ্রেট গ্লেন ম্যাকগ্রাস বোলিং লাইন এবং লেগের সাথে তার তুলনা করা হচ্ছে। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে তো আপনি তার ব্যাপারে আলাপই করতে পারবেন না যে হাসান মাহমুদকে কি আপনি বেঞ্চে বসা রাখবেন কিনা। তবে একটা জিনিস কিন্তু খুবই সুন্দর, এই যে আমরা আলাপ করতে পারতেছি যে আমাদের দলে 2টা পরিবর্তন নিয়ে আমরা করতে পারবো বা ঢুকতে পারবো পরের ম্যাচে, এটা থেকে কি প্রমাণিত হচ্ছে আমাদের বেঞ্চ স্ট্রেংথ ভালো। যে দলের বেঞ্চ স্ট্রেংথ ভালো ওই দলটা কিন্তু বেশি শক্তিশালী, যে দলের বেঞ্চ স্ট্রেংথ ভালো ওই দলটা কিন্তু বেশি শক্তিশালী। সুতরাং বুঝতেই পারতেছেন, আপনি ভারতের দিকে দেখেন, ভারত কেন শক্তিশালী। ভারত কিন্তু ইচ্ছে করলে একসাথে 2টা টিম খেলাতে পারে, একসাথে 2টা টিম খেলাতে পারে। কারণটা কি, তাদের বেঞ্চে ওই ধরনের ভালো প্লেয়ার আছে, এমনকি দলে ঢোকার জন্য এত ভালো প্লেয়ার ওয়েটিং লিস্টে আছে, তার ইচ্ছে করলে 2টা টিম যে কোনো সময় বানাতে পারে। এখন আমাদের কাছেও কিন্তু পেস বলার আছে, ব্যাটসম্যান আছে, যে আমরা পিক এন্ড চুজ করতে পারতেছি। 7 বার নিঃসন্দেহে ভালো ব্যাটসম্যান, এমনকি তিনি ভালো করতে পারছেন, কিন্তু আমরা কোন আশায় তাকে ড্রপ করতে পারি যে তিনি বল করতে পারবেন, এমনকি তিনি ব্যাটও করতে পারতেছেন। ওই যে একটা আশা, জয়ের নেশা ভাই, আমাদেরকে জয় পাইতেই হবে, এই কারণে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা। তবে যদি দলের মাঝখানে পরিবর্তন হয় তাহলে 2টা পরিবর্তন হলে হইতে পারে। একদিকে উপরে সৌম্য সরকার 7 রানের জায়গায়, এমনকি পেস বোলিং ইউনিটে আমার কেন জানি মনে হচ্ছে সরাসরি শরীফুল ঢুকে যাবেন, তাইজুলের জায়গা হবে না। তবে আমি কিন্তু আগেই বলেছিলাম অস্ট্রেলিয়ান কন্ডিশনে যে স্পিন বলার যে কাজে আসে না, সেটা কিন্তু আপনি কখনোই বলতে পারবেন না। যদি স্পিন বলার কার্যকরী নাই হতো তাহলে কিন্তু তাদের দেশে শেন ওয়ার্ন, স্টট ম্যাকগিল, এমনকি ব্র্যাড হগের মতো বড় বলার কিন্তু জন্ম নিতে পারতেন না। সুতরাং বুঝতেই পারতেছেন স্পিন কিন্তু অবশ্যই কার্যকরী, এমনকি দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ যে ধরনের বল করতে পেরেছিলেন, ওই কারণে কিন্তু বাংলাদেশের জয়টা কিন্তু এতটা সহজ হয়েছে। তাইলে বলির পাঠা এখানে কি হবে, আপনি কি বুঝতে পারতেছেন? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। আপনারা কিন্তু অবশ্যই মতামত দিতে ভুলবেন না যে বাংলাদেশের প্লেইং ইলেভেনটা কোন ধরনের হতে পারে। বিদায় নিলাম, ভালো থাকবেন।